হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, মিসলেনিয়াস মেন্স পরীক্ষা খুব একটা বেশি দিন বাকি নেই। তো সেই পরীক্ষাকে টার্গেট করে আমাদের হচ্ছে এই ভিডিওটা বানানো। আশা করি তোমাদের মোটামুটি প্রিপারেশান ঠিকঠাক চলছে এবং লেখা প্র্যাকটিস করছো। মেন প্রবলেমটা হচ্ছে এটা যে লেখাটা হচ্ছে প্র্যাকটিস করা মেন্সের ক্ষেত্রে, যেহেতু এটা ডেসক্রিপটিভ পরীক্ষা আছে। তো আমি খাতা চেক করতে গিয়ে ম্যাথের হচ্ছে তোমার ডেসক্রিপটিভ ম্যাথ খাতা চেক করতে গিয়ে আমি কিছু ভুল দেখতে পেয়েছি এবং অনেক সংখ্যক স্টুডেন্টদের মধ্যে ওই ভুলগুলো দেখতে পেয়েছি। তো সেই জন্য এই ভিডিওটা বানানো, যাতে সবার ক্ষেত্রে এই ভুলগুলো তোমরা পরীক্ষা হলে না করো এবং একটা সঠিক গাইডেন্স থাকে। দেখো, মেন্স আমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে ম্যাথে তোমরা মোটামুটিভাবে দেখো এই একটা দুটো পরীক্ষা ছাড়া, পুলিশের এসআই মেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস মেন্স ছাড়া কোনো জায়গাতে আমাদের ডেসক্রিপটিভ ম্যাথ লাগে না। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকেই প্রিপারেশান যেভাবে নিচ্ছ সেটা হচ্ছে পুরোটাই অবজেক্টিভ, এবং অবজেক্টিভের প্রিপারেশান নিতে গিয়ে মোটামুটিভাবে সেখানে যে প্রসেসে আমরা অঙ্কগুলো করি সেগুলো কিন্তু আমরা দেখো লাস্ট 4-5 বছর ধরে 3 বছর ধরে কিন্তু ওই প্রসেসই অ্যাপ্লাই করছি। 2:3 মানে একটা হচ্ছে 2 ইউনিট আর একটা হচ্ছে 3 ইউনিট, এইরকম করেই কিন্তু আমরা পুরো প্রসেসটাকে অঙ্ক করার প্রসেস করছি, এবং জাস্ট সেগুলো করলে অঙ্কটা আমাদের ছোট হয় এবং শর্টকাটে অঙ্ক করা যায় যেটাকে বলা হয়। তার জন্যই আমরা দেখো যেখানে 25টা ম্যাথ থাকে 15 মিনিটে করতে পারি, যেখানে WBCS মেন্সে দেখো 3 ঘন্টাতে 200টা প্রশ্ন, মানে 1 মিনিট করেও তুমি একটা প্রশ্নতে পাবে না। সেক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ না অ্যাপ্লাই করলে তোমার এগোনো খুব মুশকিল। ঠিক আছে, মিসলেনিয়াসের ক্ষেত্রে ঠিক সেম, এখানে কিন্তু তোমাকে ওই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না। এবং আমি যখন খাতা চেক করতে গেছি তখন আমার এই ভুলগুলো খুব চোখে পড়েছে, এবং সেটা নিয়ে আজকের ভিডিও। টোটাল 15-20টা চ্যাপ্টারের কোথায় কোথায় তুমি ভুল করতে পারো সেই সব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও, পুরোটা আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে ভাই, দেখো, যখন আমি খাতা চেক করতে গেছি ফার্স্ট কিছু প্রশ্ন যখন আমি যেগুলো স্যাম্পল হিসেবে তোমার পাশে নিয়েছি, এর বাইরে তো আরও অনেক ধরনের ভুল হবে যেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এক্ষুনি আলোচনা করলে বুঝতে পারবে। দেখো, এই ধরনের একটা সিম্পলিফিকেশনের একটা অঙ্ক হয়, প্রত্যেকেই তোমরা করেছো √30 - √30 তো তুমি এটা মাইনাস থাকতে পারে অথবা এখানে প্লাস থাকতে পারে। এবং এর ক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে করেছি যে এটাকে দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফলে আমরা ভাঙি 5x6। যদি আমাদের এখানে মাইনাস থাকে তাহলে কি হয়, তাহলে আমরা বলি ছোট সংখ্যাটা উত্তর হবে, আর যদি প্লাস থাকে তখন আমরা বলি কি আমাদের বড় সংখ্যাটা উত্তর হবে। এখানে দেখো ঠিক সেইভাবেই করেছে। 30 = 5x6। 30-এর অসীম বর্গমূলের ক্ষেত্রে মাইনাস চিহ্ন থাকলে ছোট সংখ্যাটিকে উত্তর হিসাবে পাওয়া যায় না। এটা কোনো লজিক্যালি কথা নয়, আর এটা হচ্ছে আমরা ছোটোবেলায় কিন্তু অঙ্ক এইভাবে করিনি। ঠিক আছে, এই অঙ্ক করার প্রসেস কি, ধরি x সমান হচ্ছে এইটা, তারপরে লিখতে হবে উভয় পক্ষকে, তারপরে লিখবো যেটা সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। এটা করার পরে এদিকে তুমি লিখবে x-এর স্কোয়ার সমান, ওদিকে হচ্ছে একটা 30 বাইরে থাকবে, আর এটাকে তোমাকে এইভাবে লিখতে হবে 30 - √30 ডট করে। তারপরের লাইনে তোমাকে লিখতে হবে x-এর স্কোয়ার, এটাকে এভাবে লিখতে হবে, বা এটাকে লিখতে হবে দেখো 30 - x। যেহেতু তোমাকে এখানে লিখতে হবে, যেহেতু আমরা ধরেছিলাম x = √8 এই, তারপরে তোমাকে এটা মিডল টার্ম ফ্যাক্টরে করে ভেঙে বলতে হবে, এবং শেষে গিয়ে তুমি এরকম একটা জিনিস পাবে যে এটা পাবে তুমি হচ্ছে x - 5 ইন্টু হচ্ছে দেখো x + 6, এটা পাবে। তো ছোট সংখ্যাটা হলে হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে তুমি সেখানটাতে পাবে 6 - 30, আর এটা হচ্ছে দেখো হ্যাঁ এটা তুমি পাবে। এবং সেখান থেকে তুমি বলবে যে দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের একটার মান 0 হতে পারে অথবা উভয়ের মান 0 হতে পারে। x - 5 = 0, অতএব x এর ভ্যালু হচ্ছে কত, 5, আর x + 6 = 0, x = -6, এটা তুমি ব্র্যাকেট দিয়ে লিখবে। যেহেতু এটা একটা পজিটিভ সংখ্যার বর্গমূল, অতএব আমরা এখানে নেগেটিভ উত্তর গ্রহণযোগ্য নয়। এবারে এইখানে একটা মিসকনসেপশন আছে, প্রত্যেকের ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি, স্যার কোনো দিন আমাদের এরকম যে বর্গমূল থাকে না, কোনো জায়গাতে 25-এর বর্গমূল কখনোই +-5 হয় না। 25-এর বর্গমূল সারা জীবনই কি হয় বলো, 5 হয়।
পজিটিভ সংখ্যার বর্গমূল সবসময় পজিটিভই উত্তর দেবে তোমাকে। আর তাহলে স্যার এটা কোথায় হয়, যখন কোনো জায়গাতে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 25 দেওয়া থাকবে তাহলে সেখানটাতে তুমি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25 লিখতে পারো, অথবা তুমি এটাকে মিডল এভাবে 25কে ওদিকে নিয়ে গিয়ে -25 ইকুয়াল টু 0 করতে পারো। এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5 করতে পারো ইকুয়াল টু 0। তারপরে তুমি লিখবে দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের যে কোনো একটার ভ্যালু 0 হয় অথবা তাদের প্রত্যেকের ভ্যালু 0 হয়। যদি এরকম কন্ডিশন কোথাও থাকে তখন এক্সের ভ্যালু দুটো হবে, প্লাস হবে আর মাইনাসও হবে। কিন্তু এখানে যদি হয়, এখানকার উত্তর কি হবে, এখানে শুধু উত্তর হবে কি, পজিটিভটা উত্তর হবে, 5 উত্তর হবে, কারণ এটা একটা পজিটিভ সংখ্যা, তার বর্গমূল তোমাকে বের করতে বলেছে, উত্তর তোমাকে পজিটিভ বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আর একটা ধরনের ভুল যেটা দেখেছি, এরকম ধরনের সিম্পলিফিকেশনের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সব থেকে বেটার ওয়ে হচ্ছে এইভাবে টানা না করা। এইভাবে টানা ক্যালকুলেশন যদি তুমি করতে যাও সেক্ষেত্রে কি হবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ছোট একটা সংখ্যা এদার ওদার হয়ে যাবে, পুরোটার শেষে ভুল হয়ে যাবে। আর একটা জিনিস সেটা টিপস হিসেবে তুমি রাখতে পারো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে সবসময় চেষ্টা থাকবে আমাদের উত্তরটা যেন ঠিক হয়। এবার পরীক্ষক কি করবে, দেখো 10,000 খাতা দেখবেন, একজন 10,000 খাতা দেখবেন না, এটা ঠিক আছে, কিন্তু একজন তো খুব কম করে হলো 2,000 খাতা দেখবেন বা 1,000 খাতা দেখবেন। তো সেক্ষেত্রে যদি হয় বা আরও যদি কমও, যদি আমি 500 খাতাও যদি বলি, 500 ডেসক্রিপটিভ খাতা দেখা ভাই মানে বিশাল ব্যাপার। আমি 80 থেকে 90টা খাতা দেখতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, 100-150 খাতা দেখা খুব চাপের ব্যাপার। তাহলে তুমি সেক্ষেত্রে সব সময় টার্গেট হবে যে অ্যান্সার যেন কোনোভাবে ভুল না হয়, অ্যান্সারটা যেন কোনোভাবে ভুল না হয়। তুমি এবার বলবে স্যার অ্যান্সার বুঝবো কীভাবে যে ঠিক না ভুল, তো তার জন্য আশেপাশে কিছু হল ম্যানেজ করা যেতে পারে, এটা হচ্ছে বলা যেতে মানে এটা হচ্ছে একটা প্রসেস বলা যেতে পারে, তবে এটা গ্রহণযোগ্য প্রসেস নয়। কিন্তু এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে করতে গেলে আমরা এখানে সিম্পল কিভাবে করব, লিখব প্রদত্ত প্রশ্নানুযায়ী, প্রদত্ত প্রশ্নের লিখতে পারি, প্রদত্ত প্রশ্নের প্রথম পথ, প্রদত্ত প্রশ্নের প্রথম পথ থেকে পাই দিয়ে এবার তুমি লেখো, এটা প্রথম পথটা যেটা লেখা আছে 2 প্লাস দেখো √5 বাই 2 মাইনাস √5। তারপরের লাইনে তুমি কি লিখবে, তারপরের লাইনে এটাকে এভাবে যেভাবে আমরা করণী নিরসন করি 2 প্লাস √5, এখানে লিখবে 2 প্লাস √5, কারণ নিচে হচ্ছে প্লাস দিয়ে গুণ করবো বলে 2 মাইনাস √5 ইন্টু দেখো 2 প্লাস √5। এখানে তোমাকে বাঁ দিকে লিখতে হবে লব এবং হরকে 2 প্লাস √5 দিয়ে গুণ করে পাই, 2 এত দিয়ে এত গুণ করে পাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রসেস। এরকম তুমি 3টে বের করবে, প্রথম পদ থেকে পাই এবং কমাদের দ্বিতীয় পদ থেকে পাই বলে দ্বিতীয়টার ভ্যালু বের করবে, তৃতীয়টার ভ্যালু বের করবে। এই করলে আমার মনে হয় একদম নিট অ্যান্ড ক্লিন হবে এবং ভুল তোমার কম হবে। ঠিক আছে, এবার দেখো রেশিওর ক্ষেত্রে যেমন এরকম একটা প্রশ্ন ছিল, সিটস ফর ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইন দ্য স্কুল আর ইন দ্য রেশিও 7:8:9। আমরা অঙ্কের ক্ষেত্রে কি করি, ধরে নেই, এই যে ধরেছে, যেমন ধরি স্কুলে গণিতের আসন সংখ্যা 70, 80, 90, এই প্রসেসটা ভাই হবে না। আসন সংখ্যা 70, 80, 90 কেন হতে যাবে, 700, 800, 900 হতে পারে। আমরা ছোটোবেলাতে ভাবো, আমরা কিন্তু এরকম ইউনিটারি প্রসেস দিয়ে অঙ্ক কিন্তু আমরা কখনোই করিনি। তাহলে আমাদের এখানকার অ্যাকচুয়াল প্রসেস কি হবে, ধরি স্কুলের গণিতের আসন সংখ্যা, তোমাকে প্রথমে লিখতে হবে প্রদত্ত এখানে কি স্কুলে গণিত, আমি শর্টে লিখছি, ঠিক আছে, গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নের জন্য আসন সংখ্যার অনুপাত। প্রথম লাইনটা শুরু করবে ওই যা দেওয়া আছে, আসন সংখ্যার অনুপাত দিয়ে তুমি অনুপাতটা লেখো, আসন সংখ্যার অনুপাত সমান হচ্ছে কত দেওয়া আছে, 7:8:9, 7:8, 7:8:9।
এবারে পরের লাইনে তুমি এটা লিখবে, ধরি গণিতের আসন সংখ্যা 7x, পদার্থবিদ্যার আসন সংখ্যা 8x, রসায়নের আসন সংখ্যা 9x, ব্র্যাকেট দিয়ে যেখানে যেখানে x একটি ধ্রুবক সংখ্যা। ব্যাস, ধ্রুবক সংখ্যা। মনে করে দেখো, আমরা ছোটবেলাতে বা স্কুলে যেভাবে করেছি সেটা হচ্ছে আমি তোমাকে বললাম, আলাদা কিছু বলিনি। আমরা যেভাবে স্কুলে পড়তাম সেইভাবেই লেখাটা তোমাকে লিখতে হবে এবং ডেসক্রিপটিভ লেখা ওইভাবেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে ভাই? এবারে চলো, মোটামুটি তোমাকে এই ভুলগুলো বললাম, প্রচুর এরকম ভুল আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওটাই আমরা আজকে আলোচনা করব। টোটাল যতগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে বা এসেছে, সেখানে কি কি ভুল হতে পারে, কোথায় আমরা স্যার সূত্র ব্যবহার করতে পারি। এই যে আমরা একটা করি, এই যে যে একটা সংখ্যা বা কোনো একটা জায়গাতে প্রথমে লোকের সংখ্যা 10% বেড়েছে, তারপরে ওই জায়গাতে লোক সংখ্যা আবার 20% বাড়লো, তাহলে ওই শহরে বর্তমান লোকের সংখ্যা কত? আমরা সাকসেসিভ পার্সেন্টেজ বসিয়ে দেই না এই সূত্র দিয়ে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ভাই, কোনো স্কুলের বইতে তুমি এই ফর্মুলা দেখাতে পারবে না। আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো স্কুলে, বা এটা হচ্ছে স্কুলের পরীক্ষার প্রশ্নতে আসা এরকম শর্টকাট বা এইরকম ধরনের অঙ্ক করা যায় না। তখন আমাকে কিভাবে করতে হবে, যে ধরি লোক সংখ্যা যদি 100 হয়, 1 বছর পরে লোক সংখ্যা 10% বৃদ্ধি পাওয়ার পরে লোক সংখ্যা হবে 110। ঠিক, তারপরের বছর লোক সংখ্যা যদি আবার 20% বৃদ্ধি পায়, তাহলে বর্তমানে লোক সংখ্যা হবে কত? 110 ইন্টু 120/100। তাহলে তখন দুটো শূন্য কাটলে কত হলো? 132। তাহলে তোমাকে বলবে যে কত পার্সেন্ট লোক টোটাল বেড়েছে। তুমি বলবে 100 লোক ছিল, তাতে বৃদ্ধি কত হয়েছে? 32 বৃদ্ধি হয়েছে। 100তে বৃদ্ধি যদি 32 হয়, তাহলে পার্সেন্টেজে কত হবে? ইন্টু 100 করতে হবে। তাহলে 32% হচ্ছে আমার টোটাল ইনক্রিজ পার্সেন্টেজ। দেখো, নর্মালি আমাদের 32%ই হতো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার। প্রথমে আমরা এখন চেক করব কি প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, দেখো, সেটা যদি আমরা চেক করি, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2021-এর মেন্স লেখা আছে এটা। এখানে গ্রুপ এ তে আছে ভাই কত? গ্রুপ এ তে 100 নাম্বার, যেটা হচ্ছে জিএস। গ্রুপ এ তে আছে জিএস, এবং গ্রুপ বি তে হচ্ছে 50 নাম্বার আছে, যেটা হচ্ছে ম্যাথ। এবং প্রিভিয়াস ইয়ার অনুযায়ী 12টার মধ্যে তোমাকে 10টা কোশ্চেন হচ্ছে অ্যাটেম্প করতে হবে, যেটার প্রত্যেকটার মান হচ্ছে 5 নাম্বার করে। ঠিক আছে, এবার দেখো, টোটাল টাইম হচ্ছে ভাই 2.5 ঘন্টা। ঠিক আছে, এবারে অন অ্যান্ড অ্যাভারেজ আমি দেখেছি 10টা প্রশ্ন লিখতে তোমার মোটামুটিভাবে টাইম যাবে 40 মিনিট, মোটামুটিভাবে। তার মধ্যে কিছু প্রশ্ন আছে টাইম বেশি যাবে, কিছু প্রশ্ন আছে টাইম কম যাবে। অন অ্যান্ড অ্যাভারেজ তুমি ধরে চলো 45 মিনিট তোমাকে টাইম দিতেই হবে 10টা প্রশ্নের জন্য। ঠিক আছে, দেখো, প্রিভিয়াস ইয়ারে যা প্রশ্ন এসেছে সেটা আমরা এবার আলোচনা করব শুধু ম্যাথের ক্ষেত্রে। ওকে, দেখো, এই হচ্ছে আমাদের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের। দেখো, প্রথম যেটা এসছে, যে আমাদের ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউট অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ, এটা হচ্ছে তুমি বলতে পারো সিম্পলিফিকেশনের প্রশ্ন বলতে পারো। এটা হচ্ছে সিম্পলিফিকেশন। এ নাম্বার বিকাম 600 ইফ ইটস রিডিউস বাই 40%, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ এত। এটা হচ্ছে কিসের প্রশ্ন? স্যার, পার্সেন্টেজের প্রশ্ন। দেখো, সেই একই রকমের ধরনের একটা প্রশ্ন দেওয়া আছে। এটা হচ্ছে কিসের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের প্রশ্ন। ঠিক আছে, তাহলে 3টে প্রশ্ন পেলাম, 2টো সিম্পলিফিকেশন, একটা হচ্ছে স্যার পার্সেন্টেজ। এবার দেখো, এরপরে যে প্রশ্ন আছে 4 নাম্বার, দেখো এখানে দেওয়া আছে কি, তাহলে আমরা পেয়েছি কি সিম্পলিফিকেশন থেকে আগে আমরা পেয়েছি 2টো প্রশ্ন, পার্সেন্টেজ থেকে আমরা পেয়েছি দেখো কটা প্রশ্ন? একটা প্রশ্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিসের প্রশ্ন? সেটা হচ্ছে আমাদের স্যার মিক্সারের প্রশ্ন। ঠিক আছে, 30% অফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইকুয়াল টু 40% অফ দ্য কস্ট প্রাইস। তাহলে এটা স্যার কিসের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের প্রফিট লসের প্রশ্ন। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ দ্য কস্ট প্রাইস অফ অর্ডার টু মেক এ প্রফিট 20%, এটাও আমাদের স্যার প্রফিট লসের প্রশ্ন। মিক্সিং স্যান্ড অ্যান্ড সিমেন্ট ইন দ্য রেশিও 6:1, এ ম্যানসন প্রিপেয়ার্ড এ মিক্সার ফর কনস্ট্রাকশন অ্যাট completion of the construction. It is found that yet 70 kg of mixer were unused, then he add more cement to the prepared mixer এত। তার মানে এটা তুমি মিক্সারেও বলতে পারো, আবার রেশিওতে বলতে পারো, আমরা এটাকে মিক্সারেই রাখলাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি দেওয়া আছে, দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস, এটা হচ্ছে আমাদের পেরিমিটার, 2 ডাইমেনশন। পেরিমিটার দেখো 2 ডাইমেনশন। তার মানে আমরা কি পেলাম এখানে? সিম্পলিফিকেশন থেকে 2টো, পার্সেন্টেজ থেকে একটা। স্যার মিক্সার থেকে আমরা পেলাম কত? মিক্সার থেকে আমরা প্রশ্ন পাচ্ছি দেখো 2টো বলতে পারি। প্রফিট লস থেকে আমরা কতগুলো পেলাম? প্রফিট লস থেকে পেলাম 2টো, এবং হচ্ছে আমাদের
সরি মেনসুরেশন, দেখো মেনসুরেশন পরিমিতি 2D, মেনসুরেশন 2D থেকে আমরা প্রশ্ন পেলাম এখানে কটা, একটা। তাহলে টোটাল কত হয়ে গেল এখানে, 2 2 4 2 6 7 8টা। ওকে, 8টা প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি সিম্পলিফিকেশন থেকে 2টো, পার্সেন্টেজ 2টো, মিক্সার থেকে 2টো, প্রফিট লস থেকে 2টো, আর মেনসুরেশন 2D থেকে দেখো একটা। ঠিক আছে, তাহলে আর বাদ বাকি 4টা দেখো, এই যে দেখো, তাহলে আমরা কি পেলাম সেটা লিখে নিই একবার। আমরা পেয়েছি সিম্পলিফিকেশন থেকে স্যার 2টো পেয়েছি। ওকে, মিক্সার থেকে কত পেয়েছি, মিক্সার থেকে আমরা পেয়েছি 2টো পেয়েছি। পার্সেন্টেজ থেকে কত পেয়েছি এখনো পর্যন্ত, পার্সেন্টেজ থেকে একটা। প্রফিট লস থেকে কত পেয়েছি, প্রফিট লস থেকে আমরা পেয়েছি 2টো। আচ্ছা, মিক্সার হয়ে গেছে, প্রফিট লস। আর মেনসুরেশন 2D থেকে কতগুলো পেয়েছি, 2D থেকে পেয়েছি একটা। তাহলে 6 2 8টা হয়ে গেছে। ঠিক, দ্য ওয়ার্ক কমপ্লিটেড 60 days, এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। স্যার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কত হলো, একটা পেলাম। ফুড অফ 90 days ইচ স্টোর্ড আপ ফর ট্রুপ কনসিস্টিং অফ 5 সোলজার্স, তার মানে এটাও আমাদের কিসের প্রশ্ন, এটাও আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কেরই প্রশ্ন। দেয়ার আর 3 পাইপস, দেখো পাইপ অ্যান্ড সিস্টার্নের প্রশ্ন। এ পার্সন গেট 5 items মোর আর্লিয়ার অ্যাট দ্য কস্ট অফ রুপিজ এত, হোয়েন দ্য কস্ট অফ রিডিউস বাই এত। এটা হচ্ছে কিসের প্রশ্ন স্যার, এটা হচ্ছে প্রফিট লসের প্রশ্ন, বা না, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজের প্রশ্ন। এটা হচ্ছে পার্সেন্টেজ। তার মানে আমরা এখানে এটা করতে পারি, আমরা এখানে এটা বলতে পারি যে এখানটাতে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন এসেছে স্যার কটা, 1 2, পাইপ সিস্টেম থেকে প্রশ্ন এসেছে কত, একটা, আর হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে আর একটা প্রশ্ন। তাহলে এখান থেকে টোটাল হয়ে গেল দেখো 4 2 6 7 8 9 10 2 12টা হচ্ছে প্রশ্ন, যার মধ্যে থেকে আমাকে অ্যাটেম্প করতে হবে কটা প্রশ্ন, আমাকে অ্যাটেম্প করতে হবে 10টা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দেখো প্রিভিয়াস ইয়ারের ডিভিশন, সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট লস, মিক্সার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এই। আর হচ্ছে কোথায়, মেনসুরেশন থেকে হচ্ছে একটা প্রশ্ন। এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কিন্তু তুমি কোনো চ্যাপ্টারকে অমিট করতে পারো না। অমিট করার মধ্যে বা যে যে চ্যাপ্টার এখানে নাও দিতে পারে সেগুলো কি, এমন কি অ্যালজেব্রা থেকেও হয়তো প্রশ্ন দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আমরা যেভাবে শর্টকাটগুলো ভাই শিখেছি না, যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি এ হয়, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী হবে, এ স্কোয়ার মাইনাস 2 হবে শর্টকাট, ওগুলো দিয়ে কিন্তু করা যাবে না, একদম প্রপার ওয়েতে তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখো এবারে আমরা চলে যাব যে কোন কোন চ্যাপ্টার থেকে আমরা কিভাবে লিখবো জিনিসগুলো, সেইগুলো একটা একটা করে আমরা দেখব। ঠিক আছে, চলো একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা শুরু করব দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, একটা একটা চ্যাপ্টার থেকে দেখো শুরু করো। দেখো 1 নাম্বার চ্যাপ্টার আমরা শুরু করছি রেশিও প্রপোর্শন। কি আমরা করা যাবে না বা কি ভুলগুলো আমরা করব না সেইগুলো আমরা আলোচনা করব। রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন। প্রথম কথা হচ্ছে দেখো আমি ভার্বালি বলছি, লিখতে গেলে প্রচুর সময় যাবে, জাস্ট তুমি এগুলো শুনে জিনিসটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো রেশিও প্রপোর্শনে যেটা হয়, এই যে ধরো কোনো একটা জায়গাতে দুজনের টাকার অনুপাত 2:3, আমরা সেখানে ধরে নিতাম যে একজনের পাশে টাকা আছে, ধরো এ এবং বির পাশে টাকার অনুপাত আছে কত, 2:3, তাহলে এর পাশে 2 ইউনিট, বি এর পাশে 3 ইউনিট আছে। এই প্রসেসটাকে ভাই করা যাবে না। এখানে কি করতে হবে, এখানে তোমাকে এই প্রসেসে যেতে হবে, 2x এবং হচ্ছে দেখো 3x। এবারে যদি বলে তাদের মধ্যে তাদের কাছে দুজনের কাছে মোট টাকা আছে 500 টাকা, তখন আমি বলবো অতএব প্রশ্নানুসারে 2x + 3 সমান কত হচ্ছে, 500 টাকা। এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কি, আমরা আর একটা প্রসেস এখানে করতাম, যে ধরো কোনো জায়গাতে এরকম আছে 3:5 আছে, এ এবং বি এর পাশে টোটাল টাকার পরিমাণ 3:5। এ কে যদি আমরা 1200 টাকা দেই, তাহলে হচ্ছে নতুন একে যদি আমরা 1200 টাকা দিই, তাহলে আমাদের পাশে মোট টাকার অনুপাত দাঁড়াচ্ছে দেখো কত, মোট টাকার অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে, ধরো আমি এটাকে এক্সাম্পল বললাম যে 5:7 করে দাও, তাহলে আমি বললাম টাকার পরিমাণ কত হচ্ছে, টাকার পরিমাণ হচ্ছে দেখো 5:7। ঠিক আছে, ওকে। আমি বলছি কি এ এবং বি এর পাশে টাকার পরিমাণ কত ছিল, 3:7 অনুপাতে। যদি তাদেরকে 1200 টাকা, যদি এ কে শুধুমাত্র 1200 টাকা দেওয়া হয়, অনুপাত হয় 5:7, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে বি এর পাশে কত টাকা ছিল। সিম্পল প্রশ্ন একবারে। কিন্তু এইখানে
ওইভাবে করা যাবে না স্যার, এখানটাতে 2 ইউনিট বেড়েছে, অতএব 2 ইউনিট মানে 1200 টাকা হলে 7 ইউনিট মানে কত টাকা হবে, ওটা করা যাবে না। এখানে কি করতে হবে স্যার, এ এবং বি এর পাশে বর্তমান প্রদত্ত বা প্রশ্নানুসারে এ এবং বি এর পাশে মোট টাকা আছে কত, 3:7। ধরিলাম এ এবং বি এর পাশে আছে বা টাকা আছে 3x এবং 7x টাকা যথাক্রমে। অতএব প্রশ্নানুসারে এবারে তুমি বলবে 3x প্লাস 1200 বাই 7x সমান হচ্ছে 5/7। এবারে এখান থেকে তুমি বের করবে কি, হ্যাঁ এখান থেকে তুমি এবারে বের করবে যে এক্স এর ভ্যালু কত, এবারে তারপরে তোমাকে বের করতে হবে 7x এর ভ্যালু কত। ঠিক আছে ভাই, এই হচ্ছে কি গল্প রেশিও প্রপোর্শনের বেসিক যে জিনিসগুলো। এবারে অঙ্ক তো বিভিন্নভাবে দেবে, সেটা সেইভাবে তোমাকে করতে হবে। ওকে, এর পরের চ্যাপ্টার দেখো, 2 নম্বর চ্যাপ্টার। যে ভুলগুলো মোটামুটিভাবে হয় সেগুলো তোমাকে আমি অ্যাওয়ার করছি। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে, দেখো আমি যদি বলি পার্সেন্টেজ। পার্সেন্টেজে প্রথম কথা হচ্ছে এই কনসেপ্টকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে। এই যে a প্লাস বি, এ বি বাই হচ্ছে 100, এই পোর্শনটাকে ভাই পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে। কোনোভাবে এটা করা যাবে না, ঠিক আছে, কোনোভাবে করা যাবে না যে আমরা এই পার্সেন্টেজ এত বৃদ্ধি হলো। তুমি বরং এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো যে একটা সংখ্যা এক্স থাকলে তাকে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটা কত হবে, এক্স ইন্টু 110/100। তুমি এইটা লিখতে পারো যে জিনিসের একটা দাম 800 টাকা আছে, তো জিনিসটার দাম যদি 10% বৃদ্ধি পায় তাহলে জিনিসটার বর্তমান দাম কত হবে, 800 ইন্টু 110/100। এটা তুমি করতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পার্সেন্টেজ ইনক্রিজ করে করে যে প্রসেসটা আছে, যে এই প্রসেসগুলো, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করতে হবে। ঠিক আছে, এই গেল পার্সেন্টেজের মেন যে তোমার ভুলটা যেটা হয় সেটা আমরা আলোচনা করলাম। ওকে, এরপরে দেখো এইখানেই আলোচনা করছি চ্যাপ্টার নাম্বার 3 আমরা আলোচনা করি প্রফিট লস। আচ্ছা, এখানে আর একটা, যখন পার্সেন্টেজ আর রেশিও হয়ে গেল, 3 নম্বরে আমরা দুটো চ্যাপ্টার আলোচনা করে নিই। একটা হচ্ছে 3 নম্বরে পার্টনারশিপের ক্ষেত্রে কি প্রবলেম হবে। পার্টনারশিপের ক্ষেত্রে সেই একই গল্প, যে দুজন ধরো টাকা রাখলো, 500 টাকা, 1000 টাকা রাখলো। তারা হচ্ছে এ রাখলো হচ্ছে 1 বছরের জন্য, বি হচ্ছে 7 মাস পর জয়েন করে। তাদের হচ্ছে অনুপাত কত হবে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই লভ্যাংশের অনুপাত ধরেই করি, এখানে কিন্তু তুমি ওটা ব্যবহার করতে পারো যে তাদের কাছে প্রদত্ত টাকা আছে এত, তাহলে তার টাকাটা 12 মাসের জন্য যদি খাটে তাহলে লভ্যাংশ অনুযায়ী আমরা লিখতে পারি একবারে। ধরো এর পাশে টাকা আছে কত, এর পাশে 1200 টাকা আছে, বি এর পাশে কত টাকা আছে জানি না। বি ব্যবসাতে জয়েন করেছে আফটার 7 মান্থস, এবং বছরের শেষে প্রাপ্ত লাভের অনুপাত হচ্ছে ধরো 3/2। এবার তুমি একটা দুটো লাইন লেখো, ডেসক্রিপটিভ ম্যাথ যেহেতু, আমি খাতা দেখতে গিয়ে এইটুকু আমি দেখেছি, অনেকে লিখতে চায় না। এই ভুলটা করো না, লেখো, কিছুটা হলেও লেখো, 2 লাইন হলেও লেখো, কারণ 5 নাম্বার তোমাকে দেবে। কি হবে অনেক সময় এটা হতেই পারে যে দেখলো তোমার উত্তর ঠিক আছে কিন্তু তুমি অঙ্কটা লিখেছো 2 লাইন। এক্ষেত্রে কোনো জিনিস বাকি রেখো না, মানে কোনো রকম নাম্বার কাটার কোনো জায়গা রাখার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি করবে, এর প্রদত্ত টাকা, এর দ্বারা প্রাপ্ত টাকা বা এ রেখেছে টাকার পরিমাণ কত, 1200 টাকা। বি ধরিলাম বি রেখেছে x টাকা। 1 বছর পরে এর এবং বি এর লভ্যাংশের অনুপাত কত হবে, তখন আমরা সরাসরি এটা লিখবো 1 বছর পরে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত হচ্ছে 1200 ইন্টু 12 বাই x ইন্টু দেখো 7। এবার তুমি এখানটাতে ইকুয়াল টু 3/2 করতে পারো। ঠিক আছে, এটা গেল হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে, দেখো 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে যেটা প্রবলেম অন এজেস বা প্রবলেম অন এজ, বয়স সংক্রান্ত যে প্রবলেমগুলো হয়, যে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে কত, 5:7। ঠিক আছে, ওকে, আজ থেকে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে কত, 10 বছর পরে বয়সের অনুপাত দেওয়া আছে 7:9। তাহলে এর বর্তমান বয়স কত হবে। এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করতাম ভাই, আমরা করতাম জাস্ট, দেখতে পাচ্ছি দুজনের বয়স একই বাড়বে, তাহলে 2 ইউনিট যদি হয় ওটা তাহলে 12, 2 ইউনিট মানে 12, 1 ইউনিট মানে 6, তাহলে এর বর্তমান বয়স কত হচ্ছে, 6×5 = 30 বলতাম। ওটা এখানে করা যাবে না, সেই একই রকম রেশিওরই কনসেপ্ট।
ধরিলাম এ এবং বি এর বর্তমান বয়স, বা প্রথম লাইন তুমি এটা লিখবে অবশ্যই যে প্রদত্ত প্রশ্নানুযায়ী এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত কত হচ্ছে ভাই 5:7। তাহলে তুমি তার পরের লাইনে লিখবে ধরিলাম এ এবং বি এর বর্তমান বয়স কত 5x এবং 7x। ঠিক আছে, যারা ইংলিশে লেখো তারা ইংলিশে লিখবে লেট দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর 5x অ্যান্ড 7x, ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখবে হোয়ার এক্স ইজ এ কনস্ট্যান্ট, বা তুমি লিখবে এক্স একটা ধ্রুবক রাশি। প্রশ্নানুসারে 5x এর পরের লাইনে ওটা অত কিছু লেখার পরে প্রশ্নানুসারে বলে তুমি লেখো এটা প্রশ্নানুসারে বলে তুমি এটাকে লিখলে, তারপরে তুমি লেখো যে 5x প্লাস 12 7x প্লাস 12 সমান হচ্ছে স্যার 7/9। এবার তুমি এখান থেকে এক্স এর সমাধান এক্স এর ভ্যালু বের করো, ভ্যালু বের করার পরে তুমি এখানে যে 7x আর 5x এবং 7x জুড়েছিলে সেখানে এক্স বসিয়ে মান বের করে নাও। তারপরে তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি সেটা করতে পারবে। ধরো তোমাকে বললো আজ থেকে 2 বছর আগে বয়স কত ছিল, তাহলে এই বর্তমান বয়স বার করবে, তার থেকে 2 বাদ দিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, এই গেল হচ্ছে প্রবলেম অন এজ। এরপরে দেখো আমরা আলোচনা করব 5 নাম্বার চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। অবশ্যই আমরা সরল সুদের ক্ষেত্রে এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, পি আর টি বাই হচ্ছে 100, এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারি যে কোনো অঙ্কতে। কিন্তু সেখানে তোমাকে মেনশন করতে হবে প্রথমে 3টে লাইন। যদি তুমি লিখবে যদি মানে কি, যদি তুমি এটা অ্যাপ্লাই করতে চাও এই সূত্রটা, তুমি লিখবে যদি আসল টাকা সমান পি, সুদের হার, বার্ষিক সুদের হার কথাটা অবশ্যই হবে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান হচ্ছে R%, সময় সমান টি। তারপরে তুমি লিখবে অতএব বার্ষিক সরল সুদ, বার্ষিক নয় মোট সরল সুদ সমান, তখন লিখবে পি আর টি বাই 100। তারপরের লাইনে তুমি লিখবে যদি তোমাকে আসল দেওয়া থাকে সমান চিহ্ন দিয়ে অতএব সুদ সমান লিখতে পারো, সুদ প্রাপ্ত সুদ বা সুদ সমান লিখতে পারো। ধরো 500 টাকা দেওয়া আছে, 500 আর এটা ধরো দেওয়া আছে 4 বাই হচ্ছে 100। এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবে যেখানে আসল পি সমান হচ্ছে 5000 টাকা, 500 টাকা, আর সমান হচ্ছে 10, টি সমান হচ্ছে দেখো কত 4। এটা অবশ্যই পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে, তবে গিয়ে দেখো লেখাটা হচ্ছে আমার মতে মনে হয় কমপ্লিট হবে লেখাটা। ঠিক আছে ভাই, ওকে, এই গেল হচ্ছে দেখো সিম্পল ইন্টারেস্ট। এরপরে দেখো সিম্পল ইন্টারেস্ট করলাম 5 নাম্বার। 6 নাম্বার দেখো কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্যই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এটা কিন্তু সেই আগের মতোই সিম্পল ইন্টারেস্টের মতো তোমাকে কিন্তু প্রত্যেকটা নোটেশনের ব্যাখ্যা তোমাকে প্রথম দিতে হবে। তুমি প্রথমে লিখবে আমরা জানি a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি বলে তারপরে তোমাকে লিখতে হবে যেখানে a সমান সুদ আসল, তোমাকে লিখতে হবে সুদ আসল, পি সমান প্রদত্ত আসল, আর সমান সেই একই রকম ভাবে বার্ষিক। অবশ্যই এখানে একটা জিনিস মাথাতে রাখতে হবে,
সুদের হার বলা মানেই বোঝায় যে 1 বছরে সরল সুদের হারে, আর অবশ্যই যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে বা চক্রবৃদ্ধি সুদের হারে হবে, তোমাকে কথাটা অবশ্যই মেনশন করতে হবে বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। এবারে তুমি যে এখানটাতে দেখো শুধু লিখেছো বার্ষিক সুদের হার, এখানে তুমি লিখতে পারো বার্ষিক সরল সুদের হার, তুমি লিখতেই পারো, ঠিক আছে। কিন্তু না লেখাটা কিন্তু না লেখা মানেই বোঝাবে যে ওটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বোঝা গেল ভাই? ওকে। আর যখন হচ্ছে তুমি লিখবে যে কম্পাউন্ড ইন্টারেস্টের গল্পতে তুমি যখন যাবে, তখন অবশ্যই কিন্তু এটা তোমাকে মেনশন করতে হবে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এই কথাটা তোমাকে কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। ওকে। আর বাদ বাকি দেখো এটা। এবারে দুটো কম্বাইন্ড যে প্রবলেমগুলো হয়, যে 2 বছরের সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 50 টাকা, বার্ষিক সুদের হার 10%, তাহলে প্রদত্ত আসল কত? তখন কিন্তু কোনোভাবে এই কোনো সূত্র ভাই ব্যবহার করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা। আমি যদি দুটোকে কম্বাইন্ড করে যে সমস্ত প্রশ্ন হয়, সিম্পল ইন্টারেস্ট প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, যে ডিফারেন্স 2 বছরের জন্য দিয়েছে কত টাকা বলো? 500 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 2 বছরের জন্য, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে ধরো 10% বলা আছে। তাহলে তোমাকে সেখান থেকে জিজ্ঞেস করেছে যে প্রিন্সিপালটা কত হবে, আসল কত হবে। তখন কিন্তু ভাই ওই কোনো সূত্র এসে ওইগুলোতে যাওয়া যাবে না, তখন তোমাকে নর্মাল প্রসেসে যেতে হবে। ধরি যদি পি টাকা আসল হয়, তাহলে 2 বছরে প্রাপ্ত মোট সরল সুদ সমান হচ্ছে কি হবে বলো? পি, আমি মুখে বলে দিলাম, তুমি বুঝতে পেরেছো আশা করি, সেটা লিখবে পি ইন্টু 10% 10 ইন্টু 2 বাই হচ্ছে 100, এটা হচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। 2 বছরের আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ডিরেক্ট বের করতে পারি না, আমরা কি বের করতে পারি? অ্যামাউন্ট বের করতে পারি 2 বছরে। তাহলে কি হবে স্যার? প্রিন্সিপাল 1 প্লাস আর মানে হচ্ছে 10/100, তার হচ্ছে হোল স্কোয়ার। অতএব স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কি হবে? অ্যামাউন্ট 2 বছর মাইনাস প্রিন্সিপাল। এরকম কিন্তু পরীক্ষাতে লিখবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি, 2 বছরের জন্য 2 লিখে দিয়েছি, এরকম নয়। তুমি পুরো কথাই লিখবে 2 বছরে প্রাপ্ত মোট সুদ আসল দিয়ে তারপরে ওটা লিখবে। আমি তোমাকে বোঝানোর জন্য এগুলো লিখছি, এই সমস্ত নোটেশন ব্যবহার করবে না, কারণ ওইভাবে হয় না, ঠিক আছে। এরপরে তুমি এটা লিখবে যে C2 মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য, কথাটা লিখবে। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এখানে লিখছি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য, দিয়ে এইটা থেকে ওটাকে বাদ দেবে, এটাকে দিলে তবে গিয়ে তুমি অ্যাকচুয়াল উত্তরটা পাবে, ঠিক আছে ভাই? এইভাবে হচ্ছে করতে হবে, যেটা আমি মনে করি, কারণ আমরা স্কুল পর্যন্ত যেভাবে পড়ে এসেছি ডেসক্রিপটিভ, আমাদেরকে সেভাবেই লিখতে হবে, ঠিক আছে। ওকে, চলো এরপরে আমরা শুরু করি। 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বার হচ্ছে আমরা শুরু করব কি? 7 নাম্বারে টাইম, স্পিড, ডিস্টেন্স। দেখো এখানে যে জিনিসটা করা যাবে না সেটা কি কি করা যাবে না ভাই? কোনোভাবেই এই জিনিস করা যাবে না যে এখানে তুমি কোনোভাবে, আমরা যে শিখেছিলাম চোর পুলিশের অঙ্ক বা ট্রেন একটা আর একটাকে পাস করছে, মানে যেটাকে আমরা বলছি রিলেটিভ ভেলোসিটির যে কনসেপ্ট ছিল, কি ছিল স্যার? একটা হচ্ছে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিডের যে কনসেপ্টটা ছিল সেই অনুযায়ী মিটিং টাইম ছিল না আমাদের? মিটিং টাইম ছিল কি? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ স্পিড। টোটাল ডিস্টেন্স কি করতাম? তাদের মধ্যেকার দূরত্ব, রিলেটিভ স্পিড করতাম। যদি তারা বিপরীত দিকে যাচ্ছে তারপরে কি করতাম? যোগ করতাম। যদি তারা একই দিকে যাচ্ছে তাহলে কি করতাম? বিয়োগ করতাম। ওই জিনিসগুলো এখানে ব্যবহার করা যাবে না। চোর পুলিশের ক্ষেত্রে কি হতো? 200 মিটার দূর থেকে একজন পুলিশ একটা চোরকে দেখলো, চোরের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, পুলিশের গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। কত সময়ের পরে গিয়ে পুলিশ চোরটাকে ধরবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? তাদের মধ্যেকার দূরত্ব 200 বাই রিলেটিভ স্পিড কি? একজনের 12 আর একজনের 10। রিলেটিভ স্পিড একদিকে যাচ্ছে, ডিফারেন্স হতো 12 - 10 করতাম, 2 কিলোমিটার পার আওয়ার করতাম। তার সঙ্গে কি করতাম? 200 মিটার লেন্থ ছিল তাদের মধ্যে ডিস্টেন্স, রিলেটিভ স্পিড করতাম কি? 12 - 10 করতাম। কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ড করতে গিয়ে 5/18 করতাম। এটা করা যাবে না।
আমরা তাহলে কিভাবে করতে হবে স্যার? করতে হবে এরকম যে এইখানে আছে পুলিশ, এইখানে আছে দেখো থিপ, এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 200 মিটার। ঠিক আছে, আমাকে ধরতে হবে, ধরি পুলিশ টি সময় পরে বা টি সেকেন্ড পরে থিপকে ধরবে। এবারে তোমাকে করতে হবে টি সেকেন্ডে দুজনের দ্বারা অতিক্রান্ত দূরত্বটাকে সমান করতে হবে। কারণটা কি স্যার? কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে সামহাউ কোনো একটা জায়গায় এরকম জায়গাতে গিয়ে পুলিশ থিপটাকে কি করবে? ধরে ফেলবে। তাহলে এই যখন একসঙ্গে ছোটা শুরু করেছে, তাহলে থিপ হচ্ছে এখানে পৌঁছেছে কত সময়? যদি টি সেকেন্ডে আমি বলি, তাহলে সেই টি সেকেন্ডে পুলিশ কিন্তু এখান থেকে এখানে এসে একে ধরেছে। তাহলে ওই টি সেকেন্ডে দুজনের দ্বারা অতিক্রান্ত কি হবে? দুজন কি হবে? একই সময়ে রাস্তা অতিক্রম করেছে। তাহলে সেটাই আমরা বলবো দুজনের দ্বারা অতিক্রান্ত সময় হচ্ছে সেম। তাহলে সেই সময়ে কে কতটা দূরত্ব অতিক্রম করেছে? আমি বলেছি কি এর গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার প্রতি ঘন্টা আওয়ার, আর এর হচ্ছে কত? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি বলবো পুলিশ দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স মানে স্যার কি হয়? আমরা লিখবো এইভাবে যে পুলিশ দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সময়, পুলিশ দ্বারা অতিক্রান্ত সময় সমান আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইকুয়াল টু জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে অতিক্রান্ত সময় কি হবে? আমরা লিখব দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, দূরত্ব বাই হচ্ছে দেখো গতিবেগ। ওকে, এর পরের লাইনে তুমি লিখবে দূরত্ব এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই যে 200 প্লাস হচ্ছে এই লেন্থটা হচ্ছে এটা, আর এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এইটা ইন্টু এইটা। সেই দুটোকে কি করতে হবে? সমান করতে হবে। কারণ একই সময়ে অতিক্রান্ত আমাদের কি সময়টা সমান লেগেছে, দুজনের সময় সমান। 5 মিনিট পরে যদি একে গিয়ে ধরে, তাহলে এও নিশ্চয়ই 5 মিনিটের এই রাস্তা অতিক্রম করেছে। তাহলে 5 মিনিটে দুজনের সময়টা সমান হলো, তাহলে সেই সময়টাকে আমি সমান করে দেবো, দিলে সেখান থেকে কি পাবো? এক্সের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে ভাই, এবার এক্সের ভ্যালু পেলে তখন আমাকে বলতে হবে, এই যে এক্সের ভ্যালু পাবো তখন আমাকে বলতে হবে তাহলে পুলিশটা কত সময়ের পরে গিয়ে চোরকে ধরেছে। তাহলে পুলিশের দ্বারা অতিক্রান্ত টোটাল দূরত্ব বেরোবে, তারপরে কি হবে? গতিবেগ বেরোবে। নিচে গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ মানে সময় পাবো। এইভাবে লিখে লিখে করতে হবে, কিন্তু ওই যে রিলেটিভ স্পিড বসিয়ে দিতাম ওটা কিন্তু করা যাবে না। ঠিক আছে ভাই, বোঝা গেল নিশ্চয়ই? ওকে, চলো এরপরে হচ্ছে আমরা যেটা দেখি, আর না হলে তুমি নর্মালি ট্রেনের অঙ্কটঙ্কগুলো যেগুলো আছে বা নর্মাল স্পিডের ক্ষেত্রে তুমি কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারো যে স্যার গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এটা কিন্তু আমরা জানি বলে লিখে তুমি করতে পারো। ওকে, এরপরে দেখো যেটা হচ্ছে আমাদের 8 নাম্বারে হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। বোট এবং স্ট্রিমের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বোট স্ট্রিম তুমি যেভাবে শিখেছো যে মোট স্রোতের অনুকূলে গতিবেগ সমান কি বোটের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, এগুলো তুমি লিখেই করতে পারো, ওটাতে কোনো অসুবিধা নেই, ওইভাবেই করবে। ওকে, এরপরে দেখো 9 নাম্বারে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক। এইটাতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি এই জিনিসে, এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, অতএব এর এবং বির দ্বারা টোটাল ওয়ার্ক হচ্ছে স্যার 30 ইউনিট। এই প্রসেস এখানে ব্যবহার করা যাবে না। তুমি কোনো স্কুলের বই কোনো আমাদের দেখাতে পারবে না যে এইভাবে অঙ্ক করা হয়। তো এখানকার স্যার প্রসেসটা কি? এখানকার প্রসেসটা হচ্ছে এটা, তোমাকে এইভাবে যেতে হবে, এ 10 দিনে একটি কাজের সম্পূর্ণ অংশ বা এক অংশ কমপ্লিট করে, সম্পূর্ণ অংশ বা এক অংশ কমপ্লিট করে, অতএব এ এক দিনে কমপ্লিট করে 1/10 অংশ। অনুরূপভাবে বা একইভাবে বি একদিনে 1/15 অংশ কমপ্লিট করে। এবার তোমাকে লিখতে হবে এ এবং বি একদিনে কত অংশ কমপ্লিট করে, ভগ্নাংশ দুটো যোগ করলে। তাহলে তারপরে তোমাকে লিখতে হবে এত অংশ কমপ্লিট করে একদিনে, সম্পূর্ণ অংশ বা এক অংশ কমপ্লিট করবে কত দিনে, সেটাই হচ্ছে আমাদের মেন উত্তর হবে। ওই ইউনিটারি প্রসেস ধরে এই যে এত ইউনিট ধরে নিলাম, এখানে ওর কোনো জায়গা নেই। কিন্তু এখানে কিন্তু ভাই এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, M1
D1 T1 by W1 equal to M2 D2 T2 by W2। অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে প্রাথমিক অবস্থায় আমাদের পাশে লোক সংখ্যা M1, সময় হচ্ছে যদি এত T1 এবং দিন সংখ্যা যদি D1 এবং কাজের পরিমাণ W1 হয় এবং অন্তিম সময়ে অন্তিম পর্যায়ে লোক সংখ্যা M2, দূরত্ব দিনের সংখ্যা হচ্ছে D2, সময়ের পরিমাণ T2 এবং মোট কাজের পরিমাণ যদি W2 হয়, তাহলে আমরা জানি এইটা সমান এইটা। এটা তুমি করতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। এই সূত্র আমাদের সিলেবাসে আমাদের যে স্কুলে পড়েছিলাম যখন, তখন এটা কিন্তু ছিল। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, এরপরে দেখো 10 নম্বরে বোট অ্যান্ড স্ট্রিম, 10 নম্বরে হচ্ছে কি পাইপ অ্যান্ড সিস্টার্ন। পাইপ এবং সিস্টার্ন, নল ও চৌবাচ্চা। এখানেও ঠিক ভাই সেম জিনিস, আমরা যে ধরে নিতাম যে লেটস টোটাল ক্যাপাসিটি অফ সিস্টার্ন বি 100 ইউনিট, করা যাবে না। এখানেও তোমাকে সেই টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই গল্পতে যেতে হবে যে ইফ এ ট্যাপ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 10 আওয়ার্স, নাও উই গেট এ পাইপ ক্যান ফিল in 10 hours of a cistern each one part or whole part, then pipe can fill one in 1 hour 1/10 part। এইভাবে তুমি লিখতে পারো ইংলিশ বা বাংলাতে। তারপরে নর্মালি যেভাবে উইকিং নিয়ম নয়, যেভাবে তুমি তারপরে লিখতে পারো যে পাইপ এ এবং বি একসঙ্গে 1 ঘন্টায় কতটা পূরণ করে, তারপরে এত অংশ পূরণ করে 1 ঘন্টায়, পুরো অংশ পূরণ করবে কত ঘন্টায়। এইভাবে তোমাকে হচ্ছে যেতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন। এর পরে দেখো 11 নম্বরে হচ্ছে আমি বলছি অ্যাভারেজ। অ্যাভারেজের ক্ষেত্রে নর্মাল যে প্রসেস হয়, 5 জনের বয়স হচ্ছে গড় বয়স 10, তার মধ্যে 2 জনের গড় বয়স এত, 3 জনের গড় বয়স কত হবে। ডেভিয়েশন পদ্ধতি যদি কেউ না জেনে থাকো আলাদা ব্যাপার, কিন্তু যারা জানো ডেভিয়েশন পদ্ধতি এখানে নর্মালি ব্যবহার করবে না। এখানে যা হচ্ছে ওইভাবে গতানুগতিক পদ্ধতি তুমি অ্যাপ্লাই করে যাবে অ্যাভারেজের ক্ষেত্রে। ওকে, এলসিএম এইচসিএফের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেরকম কিছু দেখা যায়নি, কিন্তু এলসিএম এইচসিএফের ক্ষেত্রে তোমাকে লিখে লিখে বলতে হবে যে 12, 13 এবং 14 তার লসাগু হচ্ছে এত বলে, পাশে এরকম করে তোমাকে লিখে লিখে করতে হবে যে 12, 14 এবং হচ্ছে ধরো 18। তাহলে 12কে তুমি ভাঙবে এইভাবে সিঁড়ি ভাঙা করে। তাহলে তুমি এবার লিখবে কি 12, 14 এবং 18 লসাগু কি, তাদের হচ্ছে প্রথমে যে কমনগুলো আছে সেগুলো লিখলে, ইনটু করে তাদের মধ্যে যেগুলো কমন নেই সেগুলোকে বসালে। এইভাবে হচ্ছে লসাগু তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপরে রইল বাকি কি 12 নম্বর হচ্ছে এলসিএম এইচসিএফ। এগুলো থেকে কোশ্চেন খুব একটা বেশি দেখা যায়নি। ওকে, আচ্ছা 13 নম্বরে আমরা যদি বলি তোমার সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে করণী নিরসন করাটা কিন্তু তোমাকে ডিটেলসে করাতে হবে। যেমন কি যে এইভাবে ধরো 4 2 প্লাস √5 আর 2 মাইনাস √5। করণী নিরসনের ক্ষেত্রে বা এরকম যখন তোমার সঙ্গে একসঙ্গে এরকম 4-5টা তোমাকে যদি এরকম দেওয়া তার সূত্র উত্তর বের করতে বলে, যেটা তোমাকে প্রথমে দেখালাম, সেটা কিন্তু তোমাকে করতে হবে এরকম স্টেপ বাই স্টেপ। তুমি প্রথমে লিখবে প্রদত্ত বা প্রশ্নানুযায়ী এত দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত অঙ্কের প্রথম পদ থেকে পাই, প্রথম পদ থেকে পাই, দিয়ে এটাকে আলাদা করে তুমি ক্যালকুলেশন করবে। তারপরে দ্বিতীয়টা আলাদা করে ক্যালকুলেশন করবে, তৃতীয়টা আলাদা করে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, করার পরে তারপরে কি করবে, প্রশ্নানুযায়ী 3টে পদ থেকে পাই আমরা বলে জাস্ট ওই ভাঙার পরে যেগুলো পেয়েছো প্লাস মাইনাস করে সেগুলোকে পরপর এরকম করে বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করো। ওকে, আর একটা ধরনের প্রশ্ন হয় সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, যে এরকম কিছু প্রশ্ন হয় যে ধরো এরকম 2.4 এটা। ঠিক আছে, তো এটা নর্মালি আমি বললাম এটা, ঠিক আছে, এটা অন্যভাবে বিভিন্নভাবে দিতে হবে। মানে অ্যাকচুয়াল বলতে যেটা চাইছি, এই সমস্ত সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ভাই আমাদের যে সূত্রগুলো ব্যবহার হয় না, এই সূত্রগুলো ব্যবহার হয়। a কিউব প্লাস বি কিউব, উৎপাদকে বিশ্লেষণের সূত্র, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
মাইনাসের ক্ষেত্রেও ঠিক তেমন মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা। ওকে, এই যে সূত্রগুলো আমরা বসাই যখন, যে এইটা সমান, আমি পরের লাইনে এখানে লিখে দেবো এরকমভাবে 2.4 প্লাস 1.4, আর এটা হচ্ছে 2.4 মাইনাস 1.4, এটা যে আমরা লিখবো, এটা লেখার সময় পাশে তোমাকে লিখতে হবে আমরা জানি, এইটা উল্লেখ করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, বা তুমি পাশে এটাকে লেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এত প্রয়োগ করে পাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি উল্লেখ করতে পারো, এটা হচ্ছে ক্ল্যারিটি ঠিক রাখার জন্য। ওকে, এরপরে দেখো সিম্পলিফিকেশন মোটামুটি এই জিনিসগুলো করলাম আমরা। নাম্বার সিস্টেম থেকে ভাই খুব একটা বেশি প্রশ্ন পাওয়া যায়নি। নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আর কি দেবে, মানে এইরকম টাইপের প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে পাওয়া যায়নি। ওকে, এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরেরটাতে আসছি, যে মিক্সার। আচ্ছা, ওখানে একটা টপিক আমরা বাদ চলে গেছে, সেটা হচ্ছে প্রফিট লসটা বলতে ভুলে গেছি। পার্সেন্টেজের পরেই প্রফিট লসটা বলা উচিত ছিল, ওটা ভুলে গেছি, বলে দিচ্ছি এখন। মিক্সারের ক্ষেত্রে ওই যে ভাই মিক্সারের অ্যালিগেশন বলে কোনো প্রসেস কিন্তু আমরা স্কুল কলেজে বা স্কুলে আমরা কিন্তু পড়িনি। অ্যালিগেশন প্রসেস কোনোভাবে এখানে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রেখে দাও। অ্যালিগেশন প্রসেস এটা কিন্তু, এই প্রসেসটা কিন্তু ইউজ করা যাবে না, অ্যালিগেশন ব্যবহার করা যাবে না। নর্মাল রেশিও পদ্ধতি ব্যবহার করো, রেশিও অ্যাপ্লাই করে যেভাবে করা যায় সেইভাবে করো, কিন্তু অ্যালিগেশন কোনোভাবে ব্যবহার করা যাবে না। ঠিক, এরপরে আসো 15 নম্বরে, যেটা আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, দেখো সেই প্রফিট লস আর পার্সেন্টেজের কথা একই বলতে গেলে, যে ওই এত পার্সেন্ট প্রফিট হয়েছে বা দুবার এত পার্সেন্ট করে প্রফিট হলো, তাহলে মোট প্রফিটের পরিমাণ আমার কত, এগুলো কিন্তু ভাই করা যাবে না ওই এপি সূত্র দিয়ে, বা এগুলো করা যাবে না। ওকে, এখানে তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে করতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস অনেক সময় এটা হয়, যে প্রফিট পার্সেন্টেজ আমাকে দেওয়া হয়েছে কত, প্রফিট পার্সেন্টেজ দেওয়া হয়েছে 28.4/7%। ঠিক আছে, ওকে, তো এবারে তোমাকে বলা হয়েছে, যদি ওইখানে জিনিসটির হচ্ছে কেনা দাম, সাপোজ ধরো বললো জিনিসটার কেনা দাম যদি 49,4900 টাকা হয়, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য কত বা এসপি কত, এটা তোমাকে যদি জিজ্ঞেস করে, তখন হচ্ছে আমরা কি বলবো? তখন আমরা ছোটবেলায় যেভাবে, মানে আমরা এখন যে অঙ্কগুলো যেভাবে করছি, যে স্যার 28.4/7 মানে 2/7, তাহলে 7 টাকাতে 2 টাকা আমাদের কি হয়, 7 টাকাতে 2 টাকা প্রফিট হয়, তাহলে 7 ইউনিট মানে 4900, আর আমাদের এসপি 7 টাকায় 2 টাকা প্রফিট হলে বিক্রয় মূল্য কত গো? বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, তাহলে 9 ইউনিট মানে কত হবে? এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে স্যার আমরা কিভাবে করতে পারি? ওকে, তাহলে কিভাবে করতে পারি? এখানে তোমাকে সরাসরি দুটো পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো। কোন পদ্ধতি স্যার? এটা একটা সূত্র হিসেবে তুমি ইউজ করতেই পারো। কোনটা? এই যে আমরা জানি এসপি সমান সিপি ইন্টু 100 প্লাস প্রফিট বাই হচ্ছে দেখো 100। এটা আমরা লিখতেই পারি, কিন্তু লেখার আগে অবশ্যই মেনশন করতে হবে, যদি বিক্রয় মূল্য এসপি এবং ক্রয় মূল্য সিপি এবং লাভের পরিমাণ বা লাভের শতকরা হার যদি পি হয়, তাহলে সেখান থেকে আমরা পাই এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 100 প্লাস পি বাই 100। এটা তুমি মেনশন করে তারপরে উত্তর বের করো। তাহলে তুমি এখানে বের করবে কি, সিপি সমান কত হবে? সিপি তোমাকে দেওয়া আছে 4900 ইন্টু 100 প্লাস কত হবে? দেখো এটা হচ্ছে, তুমি যখন পার্সেন্টেজ থাকবে তোমাকে বাইরে এই জিনিসগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, এই যে পি পার্সেন্ট সমান তোমাকে কত দেওয়া আছে? 28 7 4 28, সরি 8 7 56, 4 60, 200 বাই হচ্ছে দেখো 7, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে নিচে হচ্ছে 100 হবে, দুটো শূন্য কেটে দেবে, তার মানে পি হচ্ছে কত হবে? 2/7। তাহলে তুমি এখানে সেটা বসাবে যে 2/7 বাই হচ্ছে 100, এটা তুমি বসাবে, দিয়ে এবারে ক্যালকুলেশন করে উত্তর যা হবে তা। দেখো তুমি এইগুলো
ক্যালকুলেশন করে বেশি সময় লাগবে বলেই না আমরা এই সমস্ত জিনিস মুখস্থ করেছি, তাহলে সেটা কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভে ভাই করা যাবে না। বুঝতে পারলে কথাটা? ওকে, এই গেল হচ্ছে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার করলাম, কিছু মিস গেছে, প্রফিট লস করলাম, মিক্সার করলাম, ঠিক আছে মোটামুটি। আর কি টাইম, ওকে আচ্ছা। তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো আলোচনা করলাম। আর একটা জিনিস হচ্ছে কি নেক্সট, যেটা হচ্ছে মেনসুরেশন। ওকে, মেনসুরেশনের ক্ষেত্রে দেখো, সেটাও আমি বলি, মেনসুরেশনের ক্ষেত্রে দেখো মেনসুরেশনের ক্ষেত্রেও আমরা 2D বলো বা 3D বলো, যাই বলো, এর যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলা আরামসে তুমি ইউজ করতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে। যে আমি ধরো বললো আমাকে যে একটা বৃত্তাকার রাস্তার হচ্ছে পরিসীমা দেওয়া আছে, ধরো আমাকে দেওয়া আছে 140 মিটার। তাহলে জিজ্ঞেস করা হলো যে ওই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা প্রথমে পরিসীমা থেকে বের করবো যে রেডিয়াস কত হবে। এবারে সেটা তোমাকে উল্লেখ করতে হবে যে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত আছে যার পরিসীমা দেওয়া আছে 140। তোমাকে উল্লেখ করতে হবে যে স্যার 2πr, আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। শর্তানুযায়ী আমরা বলবো 2πr সমান 140। এবার এখান থেকে তুমি r এর ভ্যালু বেরোবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হয় πr², যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, দিয়ে সেখানে তুমি গিয়ে এবারে r এর ভ্যালুটা বসাবে। প্রত্যেকটা জায়গাতে তুমি সূত্র অ্যাপ্লাই করবে, কিন্তু তার আগে সূত্রকে এস্টাবলিশ করে দিতে হবে। যে আমরা জানি, ধরো আমাকে দেওয়া আছে একটা শঙ্কু দেওয়া আছে, কোণ, ধরো এর হচ্ছে কি আছে বলো, আয়তন দেওয়া আছে 1/3 πr², আমরা জানি 1/3 πr², আমরা জানি 1/3 πr², এই জানি। এটা তোমাকে উল্লেখ করতে হবে যে একটা শঙ্কুর যদি ভূমির ব্যাসার্ধ r সেন্টিমিটার হয়, উচ্চতা যদি h সেন্টিমিটার হয়, তবে গিয়ে আমরা একটা শঙ্কুর বা একটা কোণের, যদি ইংলিশে লেখো তাহলে তুমি কোণ লিখবে, একটা শঙ্কুর আয়তন হয় 1/3 πr²h। এবার প্রদত্ত যদি তোমাকে রেডিয়াস দেওয়া থাকে, হাইট দেওয়া থাকে, যা থাকবে তোমাকে সেইভাবে এগোতে হবে, ঠিক আছে। এবং এখানে আর একটা জিনিস তোমাকে বলে রাখি, এরকম ধরনের অঙ্ক তুমি অবজেক্টিভে পেয়েছো যে বৃত্তের রেডিয়াস যদি 10% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে। তাহলে ক্ষেত্রফল 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন, 10% দুবার বৃদ্ধি পাবে, মানে 10% করে 10 + 10 + 10 × 10/100 করে আমাদের উত্তর করতে হতো। এখানে কিন্তু ভাই ওটা করা যাবে না, ঠিক আছে। তাহলে তুমি এক হচ্ছে কি, নর্মালি তুমি ধরে নাও যে ধরি বৃত্তের ব্যাসার্ধ কত, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 100x, তুমি ধরতেই পারো 100x। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ব্যাসার্ধ এবারে কত হয়ে গেছে, 10% বৃদ্ধি পেয়েছে। তুমি লিখবে, আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি তোমাকে, এটা কিন্তু লিখতে হবে 10x × 100x/100। বৃত্তের যদি ব্যাসার্ধ বর্তমানে 100x হয় এবং 10% বৃদ্ধির পরে বৃত্তের বর্তমান ব্যাসার্ধ হচ্ছে এইটা, ঠিক, তার মানে কত হচ্ছে 100 এত। এবার তোমাকে লিখতে হবে বৃত্তের আগের এরিয়া কত হবে, πr², মানে 100x তার হচ্ছে স্কোয়ার। বৃত্তের 10% বৃদ্ধির পরে বৃত্তের ক্ষেত্রফলের পরিমাণ হয় কত, πr², মানে 110x তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে তোমাকে এখান থেকে বের করতে হবে কি, দুভাবে করতে পারো, এক হচ্ছে অনুপাত নিয়ে করতে পারো, অথবা তুমি লিখতে পারো π × দেখো 1 2 3 4x, এটা হচ্ছে দেখো π × 121 x এর স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি হয়েছে স্যার, আমাদের বৃদ্ধি হয়েছে দেখো 10,000 1000 কত হয়েছে, এটা হচ্ছে 2 2 4টা, তাই তো 10,000। তাহলে এখানে হয়েছে 12,100, তাহলে কত বৃদ্ধি হয়েছে, 2100 বৃদ্ধি হয়েছে, 2100 π/2100x বৃদ্ধি কততে, এইটাতে π × 10,000x, এটা হচ্ছে আমাদের বৃদ্ধি হয়েছে, তাই তো, x স্কোয়ার ছিল, এটাতে এটা বৃদ্ধি। তাহলে পার্সেন্টেজ কত বৃদ্ধি হচ্ছে, শতাংশ বৃদ্ধি হচ্ছে এটা। তাহলে পাই বাদ দেবো, x² বাদ দেবো, দুটো শূন্য বাদ দেবো, এখানে দুটো শূন্য বাদ দেবো, তাহলে আমাদের বৃদ্ধি কত হলো বলো, 21% বৃদ্ধি। এইভাবে জিনিসটাকে তোমাকে ভাই লিখতে হবে। আমরা নর্মালি বলি কি 10% বৃদ্ধি মানে কত হয়, যে 10% + 10 × 10/100, 21% বৃদ্ধি, ওটা করা যাবে না।
ঠিক আছে, ওকে। আর ভলিউমের ক্ষেত্রে গল্পটা ঠিক সেম। প্রথমে তোমাকে স্ফেয়ারের রেডিয়াস দেখতে হবে, তারপরে ভলিউম দেখতে হবে, রেডিয়াস কত পার্সেন্ট বাড়লো, ভলিউম কত পার্সেন্ট বাড়লো, তারপরে এত থেকে এত বেড়েছে মানে কত হবে, এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক আছে, ওকে। দেখো মোটামুটিভাবে আমরা আলোচনা করার চেষ্টা করলাম পুরোটা। এরপরেও যদি তোমাদের মনে হয় যে খাতা চেক করার ব্যাপার আছে, আরও কিছুটা তুমি প্র্যাকটিস করতে চাও, এই হচ্ছে আমাদের একটা ব্যাচ চলছে, অনলি 350, 20টা টোটাল মক টেস্ট করাচ্ছি আমরা, যেখানে প্রত্যেকের আলাদা আলাদাভাবে খাতা চেক করা হচ্ছে। তোমাকে দেখিয়ে দিই খাতাগুলো আমরা কিভাবে প্রোভাইড করছি। দেখো এইভাবে হচ্ছে আমি প্রথমে তোমাকে মক টেস্টটা প্রোভাইড করি এইভাবে, ওকে। এইটা প্রোভাইড করলে এবারে যারা হচ্ছে এখানে পরীক্ষা দেয় তারা হচ্ছে খাতাগুলো আমাদেরকে সাবমিট করে হচ্ছে এইভাবে। দেখো এইভাবে হচ্ছে খাতা সাবমিট করে এবং সেই খাতাগুলোকে চেক করে আমি এইভাবে নাম্বার সহ হচ্ছে প্রোভাইড করি। যদি তুমি চাও এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করার পরে তুমি সেখানে গিয়ে প্লে স্টোরে তুমি অ্যাপের হচ্ছে পেড কোর্স অপশানে যাবে, সেখানে গেলে তুমি লাইভ ক্লাস অপশানটা পাবে। লাইভ ক্লাসের ভেতরে তোমার এই কোর্সটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। এইটা এখানে হচ্ছে তোমার মোটামুটি প্লে স্টোরে যাবে, এইখানটাতে তোমাকে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, কোর্সটা দেওয়া আছে, পেড কোর্সের মধ্যে যাবে, সেখানে দুটো ভাগ পাবে, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে রেকর্ড বলে। তুমি লাইভটাতে যাবে, লাইভে গেলে তুমি হচ্ছে কোর্সটা পেয়ে যাবে এবং সেখান থেকে আমাদের সেই গ্রুপের ভেতরেই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে তুমি খাতা সাবমিট করতে পারবে, প্রিভিয়াস যে খাতাগুলো লেখা হয়েছে সেগুলো চেক করতে পারবে, সেগুলো কে কীরকম স্কোর পেয়েছে সেগুলোও তুমি দেখতে পাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি একটা বা দুটো ক্লাস এখানে করাবো হয়তো, যে 5টা করে প্রশ্ন নিয়ে কিভাবে লিখতে হয় সেটা তোমাকে লাইভ লিখে বাংলা এবং ইংলিশ ভার্সনে দুটো লিখে আমি তোমাকে করাবো। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, বাই।